সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দিদি, আপু, ভাবি, তিনটে শব্দ। তো দিদি শব্দটা আমরা খুব বেশিরভাগ সময় যারা আমাদের হিন্দু বোন আছেন তাদের ক্ষেত্রে আমরা দিদি শব্দটা ইউজ করি, বা তারাও আমরা মুসলমানরা যাদেরকে আপু ডাকি আপনারা দিদি ডাকেন, দাদা ডাকেন, আমরা ভাই ডাকি। তো শব্দগুলো ভালোবাসার, আদরের। বাট কিছু কিছু সময় এই দিদি শব্দ ডেকে আসলে কপালে লাথিও জোটে। এখন এই কপালে লাথি জোটার পিছনের যেই কারণটা সেটা হচ্ছে আপনার আমাদের সিলেটের ফেঞ্চুগঞ্জের একটা ঘটনা। তো এই দিদি, তিনি কোনো সাধারণ দিদি না, এই দিদি কোনো হিন্দু ধর্মের হিসাবে দিদি না। তিনি ধর্ম তার হিন্দু, বাট তার যে অবস্থান, তার যে পজিশন, তিনি হচ্ছেন আমাদের ফেঞ্চুগঞ্জের যেই ভূমি অফিস আছেন সেইখানে সহকারী কমিশনার বা এসিল্যান্ড, অনেকেই জানেন ভূমি অফিসে যারা নিয়মিত যোগাযোগ আছে, জায়গা জমিনে দৌড়াদৌড়ি করেন। এসিল্যান্ড মানে একজন উচ্চ পর্যাদা সম্পন্ন সরকারি প্রশাসনের কর্মকর্তা। তো পার্সোনাল অফিস থেকে গাড়ি টাড়ি বাসাও তিনি পান। তো সেই এসিল্যান্ড হচ্ছে সঞ্চিতা কর্মকার, তিনি একজন এসিল্যান্ড এবং ওইখানে সহকারী কমিশনার। তো এই সঞ্চিতা কর্মকারের ব্যাপারে আলোচনা করতে গেলে আমি প্রথমেই বলবো, অনেক ভাইরা আছেন যারা একটু কি বলে যে কট্টরপন্থী মানুষ ধার্মিক ব্যাপারে, তারা অনেকে ব্যাপারটাকে হিন্দু হিসাবে সঞ্চিতা কর্মকারের সমালোচনা করার জন্য অনেকেই রেডি থাকবেন আমি জানি। বাট আমি সঞ্চিতা কর্মকারকে হিন্দু মুসলমান ধর্মের দৃষ্টিতে না ফেলে প্রশাসনের একজন কর্মকর্তা হিসেবেই তাকে আমি বিচার করতে চাই। আজকের জায়গায় তিনি আসামি হচ্ছেন প্রশাসনের কর্মকর্তা হিসেবে। যে কেন আমি তার ব্যাপারে কথা বলছি, জি। তো এই সঞ্চিতা কর্মকার তিনি যেখানে অফিস করেন ফেঞ্চুগঞ্জে ভূমি অফিসে, তো ভূমি অফিসের প্রধান ফটকের বাইরে বা মেইন সীমানার বাইরে ওয়ালের সাথে কিছু মাছ বিক্রেতা প্রতিদিন মাছ নিয়ে সেখানে বসেন। এটা আমাদের বাংলাদেশ ভারতের দেখবেন চিত্রই, যেই জনকোলাহলপূর্ণ যেসব এলাকাগুলো আছে সেখানে নানান ধরনের হরেক রকমের দোকান টোকান, মাছ সবজি তরকারিও বিক্রি করে, কারণ অনেকে আমরা যারা যাই ভাবি যে একটু মাছ পেলে নিয়ে আসলাম, এসব কারণে বেসিক্যালি বসে। তো সেইখানে আপনার 3-4 জন মাছ বিক্রেতা কয়েকদিন ধরে মাছ বিক্রি করতেছিল। তো ঘটনার দিন গত রবিবারে আমাদের এই সঞ্চিতা কর্মকার, যিনি প্রশাসনের বড় কর্মকর্তা, তিনি গাড়ি নিয়ে অফিসে ঢুকছিলেন। ঢোকার সময় তিনি দেখেছেন যে এখানে কয়েকজন মাছ বিক্রেতা বসে আছে। তো তিনি একজনকে ডেকে বলেছেন যে এখান থেকে এখনই উঠে যা, তুই তোকারি করছিলেন। থাকে না মানে বড় লোক, বড় অফিসার, যদিও কাগজ কলমে হচ্ছে প্রশাসনের কর্মচারী কর্মকর্তারা হচ্ছে জনগণের চাকর, জনগণের সেবক, কিন্তু বাস্তবটা হচ্ছে উল্টা। এটা পাবলিক রে মানে বুঝ দেয় আর কি, বুঝছেন নি, দেশের মালিক জনগণ। এগুলো বলে আমাদেরকে মাঝে মাঝে তৈলমর্দন করা হয় রাজনৈতিক দলগুলো থেকে, বাট সার্ভিসের সময় গেলে আপনি বুঝবেন প্রশাসনের লোক মানে কত পাওয়ারফুল। আপনার আমার বেল নাই, তো সেটাই এইভাবে এটা প্রমাণিত হচ্ছে। তো মাছ বিক্রেতাদের একজনের নাম হচ্ছে লায়েক মোহাম্মদ। তো লায়েক মোহাম্মদ বলেছে যে দিদি, আমরা আসলে একটু সময় থাকি না। তো এই কথা বলার সাথে সাথে তিনি রাগান্বিত অবস্থায় গাড়ি থেকে বের হয়ে লায়েক মোহাম্মদের সাথে থাকা যে মাছের ঝুড়িটা ছিল, যেখানে মাছগুলো ছিল এবং পাশে আরো 3-4 জনের মাছের ঝুড়ি ছিল, তিনি লাথি মেরে পাশের ড্রেইনের মধ্যে এই মাছের ঝুড়িগুলো ফেলে দেন। এই লাথি, সঞ্চিতা কর্মকারের যে লাথির পাওয়ার, এটা যারা অনেকে আছেন যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিচার করতে চান যে উনি হিন্দু, না না ভাই, এটা হিন্দু মুসলমানের বিষয় না, বিষয় হচ্ছে তিনি প্রশাসনের একজন কর্মকর্তা, একজন ক্যাডার। হ্যাঁ, তার এই লাথি কিন্তু প্রশাসনের জোর, যে সাধারণ মানুষের উপরে প্রশাসনের মাঝামাঝি কিছু কিছু অন্যায় অত্যাচারের যে জোর, সেই লাথির মধ্যে সেই জোরের কিন্তু প্রকাশ তিনি ঘটিয়েছেন। হ্যাঁ, এই ঘটনার ফলে মাছ বিক্রেতারা শুরু করে আপনার ওই এলাকার স্থানীয় যারা জনগণ আছে, বিষয়টা আলোচিত হয়, আপনার স্থানীয় গণমাধ্যমে আলোচিত হয়। তারপরে বিষয়টা নিয়ে সমালোচনার মুখে তিনি পড়েন। তো সমালোচনার এক পর্যায়ে আপনার এই বিষয়টাকে মীমাংসা করার জন্য মাছ ব্যবসায়ীদের সাথে উপজেলায় একটা সভা করা হয়। তো সেইখানেও তিনি আসলে ব্যাপারটার জন্য অনুতপ্ততা ফিল করেননি, বা এটার ব্যাপারে কোনো সমাধান হয়নি, তিনি ক্ষমা চাননি। তো ক্ষমা না চাওয়ায় আপনার বিষয়টা সোশ্যাল মিডিয়াতে অনেকের সামনে আসে এবং বিষয়টা সমালোচনার মুখে তিনি পড়েন। তো স্থানীয়ভাবে ব্যাপারটার কোনো সুরাহা না হওয়ায় বিষয়টা গণমাধ্যমের দিকে চলে আসে। আপনার আমি খবরের যে রেফারেন্সটা দিচ্ছি সেটা হচ্ছে দৈনিক যুগান্তর অনলাইন পত্রিকার। তো অনলাইন পত্রিকা এটা সম্পর্কে একটা ফিচার হয়। এই ফিচারের পরে আমাদের সেই এসিলেন্ট সঞ্চিতা কর্মকার দিদির টনক নড়ে, কারণ বোঝেনি পত্রিকাতে যখন আপনাকে নিয়ে কোনো একটা ব্যাপার আসে আর নেগেটিভ ইমপ্রেশন, তো তখন আসলে ভয় কাজ করে। তো তার সাথে আপনার যুগান্তরের সাংবাদিকরা
মুঠোফোনে যোগাযোগ করেন যে আসলে ঘটনাটা কি ছিল বা তিনি সত্যি কি এমন করেছেন কিনা, যে দিদি ডাকাতি তিনি এমন করেছেন কিনা। তো তিনি এটা একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে ঘটনা সত্যি যে তিনি লাথি মেরে মাছের ড্রাম ফেলে দিয়েছেন, তাকে দিদি ডাকায়ও তিনি ওই দিন রাগান্বিত ছিলেন। কিন্তু পিছনের একটা কারণ তিনি ব্যাখ্যা করেছেন যে তিনি যেখানে আপনার যেই কক্ষে বসে অফিস করেন, আর ওই কক্ষের একটা জানালার মতো জানালা আছে, বড় জানালা, তো জানালা দিয়ে সবসময় মাছের দুর্গন্ধ প্রতিনিয়ত তার নাকে ঢুকে। তো সেই কারণে তিনি আসলে অফিসের সময় কিছুটা সিক ফিল করেন। ব্যাপারটা সম্পর্কে মাছ ব্যবসায়ীদের 2-1 দিন বলা হয়েছিল এর আগেও, বাট তারা আসলে ওইভাবে এটাকে গুরুত্ব দেয়নি, যার কারণে ওই দিন তিনি রাগান্বিত অবস্থায় তাকে যখন বলেছিল যে দিদি সরিয়ে নেব, বাট এরপরে সরায়নি, তো তখন তিনি আসলে রাগ কন্ট্রোল করতে না পেরে তিনি আপনার এই কাজটি করে বসেছেন, যে তিনি রাগের মাথায় লাথি মেরে সব কিছু ফেলে দিয়েছেন। তো তিনি বলেছেন যে হ্যাঁ, যদি বিষয়টার জন্য আমার ক্ষমা চাইতে হয় তাদের কাছে আমি ক্ষমা চাইব। ওই যে কি বলে যে পিছনে যখন আপনার বড় কোনো কিছু হওয়ার আশঙ্কা থাকে তখন কিন্তু সবাই নরম হয়ে যায়, যেহেতু এটা এখন জাতীয় পত্রিকার খবর। সো সঞ্চিতা কর্মকার বোঝে যে এটা যেন তাকে ওএসডিও করা হইতে পারে, তো সেই কারণে তিনি হয়তো ক্ষমা প্রার্থী হয়েছেন। তা আমি আসলে এখানে যেটা বলতে চাই যে এই যে সঞ্চিতা কর্মকার সহ এরকম নানান মানুষ আছেন যারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা দীক্ষা পড়াশোনা করেছেন, কষ্ট করেছেন, বিসিএস ক্যাডার হয়ে এরকম বড় বড় পোস্টে গিয়েছেন, যাওয়ার ফলে আপনাদের যে বেতন হয়, আপনাদের যে সার্বিক সুযোগ সুবিধা সরকার থেকে আপনি পাচ্ছেন, এটা আপনি কোথায় থেকে পাচ্ছেন? আমার আপনার মতন এরকম মাছ ব্যবসায়ীদের ট্যাক্সের টাকা থেকে কিন্তু এটা আপনি প্রতিনিয়ত পাচ্ছেন। দোষটা আসলে শুরু হয়েছে যে আমাদের রাজনৈতিক দলগুলোর ক্ষমতাসীন সরকারগুলো যখন যে থাকে, তারা আমাদের ইলেকশনের আগে সবসময় বলে যে দেশের মালিক হচ্ছে জনগণ, তবে কয়দিনের জন্য সেটা বলে না, কতক্ষণের জন্য বলে না, শুধু বলে যে ভোটের আগে এসে এরকম পাম্পট্টিমূলক কথাবার্তা বলে, আমরাও আমজনতা কি আর করবো, তারপরে চা নাস্তার পয়সা দিয়ে ঘুরলে টুললে কিছু টাকা পয়সা পাওয়া যায়, আমরাও সেই ইলেকশনের আগের 5-7 দিন ব্যস্ত থাকি। তো এগুলাতে আমরা ফামে ফোলার পর আমরা সরকার বানাই। তো সরকারে যারা আসেন প্রশাসন দিয়েই কিন্তু সরকার এক ধরনের আপনার চলে। তো প্রশাসনের যারা কর্মকর্তা আছেন তারাও সরকারকে তৈলমর্দন করেন, নানানভাবে কাজকর্ম যাই করেন না করেন আপ লেভেল মেনটেন রাখেন। রাইখা দেশের প্রকৃত মালিক যারা জনগণ, তারা আপনার দেখা গেছে রাজনীতিবিদদের কাছ থেকে শুরু করে আপনার এই সরকারি প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের কাছে গেলে মানে কি পরিমাণ যে নাজেহাল হয়রানি হইতে হয়। আর যারাই একটু বিসিএস ক্যাডারে ওঠে, যেমন সঞ্চিতা কর্মকারের এখানে সমস্যাটা কি ছিল? দিদি না, সমস্যাটা ছিল যে দিদি ডাকের সমস্যাটা না, সমস্যাটা ওইখানে ছিল যে তারা কেন ম্যাডাম বললো না বা তাকে কেন স্যার বললো না। আমরা এগুলো শুনতে চাই। আমি দেখছি ব্যক্তিগত জীবনে, ভাই একবার পাসপোর্টের জন্য যাইয়া কনস্টেবলের যে করলাম যে স্যার আপনি তো, মানে সে খুব আপনার দেখা গেছে যে একটু হ্যাঁ নিজের প্রাউড ফিল কইরা সে আমার কাজটা চট করে দিছে, কারণ সে সচরাচর স্যার শোনে না। তা আমি মনে করছি যে তার একটু স্যার করলে সে চট করে কাজটা করবে, আমরা বাঙালি তো। তো এটা কিন্তু হয়, এটা খুবই স্বাভাবিক যে আমরা প্রশংসা নিতে চাই, দিতে চাই, কিন্তু বেসিক্যালি আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বের জায়গা থেকে সরকারি প্রশাসনের কর্মচারী কর্মকর্তারা সবাই যে খারাপ ঢালোভাবে আমি সেটা বলবো না, বাট অধিকাংশ ক্ষেত্রে সাধারণ মানুষ আপনার ব্যাংকগুলোতে গেলে, হসপিটালগুলোতে গেলে, চিকিৎসা কেন্দ্রগুলোতে গেলে, তারপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গেলে, সরকারি ব্যবস্থাপনায় যতগুলা জিনিস আছে আপনি ওইখানে গেলে আপনার রুচি নষ্ট হয়ে যায়। কেন? সার্ভিস ভালো না, বরঞ্চ তারা প্রতি মাসে মাসে লক্ষ লক্ষ টাকা সরকার থেকে বেতন নিচ্ছে। সরকার সরকারি কর্মকর্তাদেরকে মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য, তারা যাতে ভালোভাবে সার্ভিস করে, প্রতি বছর তাদেরকে ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে, বেতন বাড়ানো হচ্ছে, সুযোগ সুবিধা অ্যাড করানো হচ্ছে, গাড়ি দেওয়া হচ্ছে পার্সোনাল, বাড়ি দেওয়া হচ্ছে পার্সোনাল, তারপরেও তাদের খিদা বন্ধ নাই। জালিয়াতি, দুর্নীতি, ধান্দাবাজি এগুলোতে তারা এতটা ব্যস্ত যে সাধারণ মানুষকে মানুষ হিসাবে মনে করে না, মনে করে আমি তো একটা কিছু। এই যে মেন্টালিটি, সেটা আসলে পরিহার করাবে কে? আমরা এগুলো বলতে পারবো, স্ট্যাটাসে লিখতে পারবো, কিন্তু আসলে কি এগুলো পরিবর্তন করা সম্ভব? এটা আসলে মনিটরিং কে করবে? মানে এই দায়িত্ব কে নেবে? এত হাজার লক্ষ কোটি কর্মকর্তা আছেন যারা জনগণের ট্যাক্সের টাকায় চলেন, আপনাদের বেতন আমাদের টাকা থেকে আসে। আমি যে চা খাই, আমি যে সিগারেট খাই, আমি যে পানি খাই, আমি যে ভাত খাই, আমি যে ঘুমাই, কম্বল বালিশ কাঁথা যাই কিনে, সবকিছু কিন্তু ইনক্লুডিং ট্যাক্স। ট্যাক্সও তো আপনি ভাবেন যে আপনি কিভাবে দিচ্ছেন, জি আপনিও দিচ্ছেন। যারা বেশি বেশি কোটি টাকার মালিক তারা বাৎসরিক ট্যাক্স দেয়, আর আমরা যারা আছি, এই যে আপনি এক কাপ চা খাচ্ছেন, এটার জন্য চিনি লাগছে, চা পাতা লাগছে, আরও হাবিজাবি লাগছে। তো এগুলা আপনার দেখা গেছে সরকার যে কোম্পানিগুলা আপনার এই প্রোডাক্ট করে তাদের কাছ থেকে ট্যাক্স কেটে নেয় আগেই, আপনার কাছ থেকে কাটছে না। আপনি যখন স্বর্ণ টন্য কিনেন তখন সেখানে আপনি ভ্যাট ট্যাক্স দিবেন, ভ্যাটের চালান নেবেন, কিন্তু আপনিও আমিও সে আনা ট্যাক্সের কথা বাদ দিয়ে একটু 2000 টাকা কম দেওয়া যায়, স্বর্ণকারে কয় ট্যাক্সের রিসিট না চাইলে 2000 কম নেবো। তো এরকমভাবে আমরাও দুর্নীতিতে জড়িত, বাট তারপরেও এগুলো মনিটরিং করবে কে? সবাই আমরা বুঝি যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধা দরকার, কিন্তু এই ঘন্টা বাঁধার দায়িত্ব কার বলে আপনি মনে করেন?
আর আমি আবারও বলছি যে সঞ্চিতা দিদির ব্যাপারটাকে কেউ ধার্মিক দৃষ্টিকোণ থেকে যে হিন্দু মুসলমান এই হিসাবে এই করছে সেই করছে, অনেকে আছেন ভাই শুধু শুধু এগুলো, তো এইভাবে চিন্তা না করে তার অন্যায়টা সম্পর্কে মনোযোগ দেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করেন, আর নয়তো দেখতে থাকুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।